দেখুন, আমি একটা পয়েন্ট বলি যে সরকার বেকারত্ব দূর করার বিষয়ে খুব বেশি কিছু করতে পারবে না। তিনি বলেছেন যে বেসরকারি যারা কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, দেখুন এটা একটা ইউজুয়ালি হতে পারে। আমি উদাহরণ দিই, যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড ধ্বংসযজ্ঞ হলো সারা বিশ্বে, বিশেষ করে ইউরোপ। আমেরিকায় সরাসরি হয়নি, কিন্তু তাদের অনেক সৈন্য নিহত হয়েছে। ওদিকে সোভিয়েত ইউনিয়ন, তার স্ট্যালিনের নেতৃত্বে জার্মান দখল হয়েছে। সোভিয়েত ইউনিয়ন তো যুদ্ধের পরে তাদের তো সব কিছুই পরিকল্পিত অর্থনীতি, রাষ্ট্র সেখানে নেতৃত্ব দেয়, বা চায়নাতে তো বিপ্লবী হলো এরপরে। তো সেখানে ব্যাপকভাবে সোভিয়েত ইউনিয়নে ভারী শিল্প ইত্যাদি হলো। তা সেটা না হয় বাদ দিলাম। মার্কিন যুক্তরাষ্ট্রে তারা সিদ্ধান্ত নিল এত সংখ্যক মানুষ বেকার, কাজ নেই, শিল্প কারখানা গড়ে তুলতে তো সময় লাগবে, যেগুলো আছে সেগুলো চলছে। তখন সরকারের পক্ষ থেকে তারা পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে যে আজকে বিশাল বিশাল রাস্তা দেখছি আমরা, হাইওয়ে নেটওয়ার্ক, তারা সেটাতে কাজে লাগিয়ে দিল মানুষকে। হাজার হাজার তরুণ যুবকদের কাজ হলো। উদ্দেশ্য হলো এই হাজার হাজার মানুষের কাছে যদি টাকাটা যায়, তাদের পরিবার বাজার থেকে জিনিসপত্র কিনবে, চাহিদা তৈরি হবে, সেবামূলক অর্থনীতিটা চাঙ্গা হবে, এবং কলকারখানাগুলো যে প্রোডাক্ট হবে সেগুলো মানুষ কিনবে। এবং ইউরোপ সবচেয়ে বেশি যুদ্ধ বিধ্বস্ত, ইউরোপের কাছে টাকা নেই। মার্শাল প্ল্যান করে তারা ইউরোপকে, ব্রিটেনকে তারা টাকা দিল যে তোমরা রাষ্ট্রীয় খাতে তোমাদের এই কর্ম শুরু করো, মানে কর্মসৃজন করো। এবং ইউরোপে শুধু তাই না, রাষ্ট্রীয় খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মানে কাজের সুযোগ সৃষ্টি করা ছাড়াও তারা রাস্তাঘাট, স্কুল কলেজ, ভেঙে পড়া সেতু, বিমানবন্দর, রেল লাইন এটা শুরু করলো সরকারের নেতৃত্বে। এবং ইউরোপে যেহেতু সোভিয়েত ইউনিয়নের প্রভাবে পূর্ব ইউরোপ এবং সোভিয়েত ইউনিয়ন, সেখানে নাগরিকদের বেসিক সবই কিছু ফ্রি হয়ে গেল, আগে থেকে ছিল, লেনিনের সময় থেকে। ইউরোপে তারা বাচ্চাদের লেখাপড়া, দুধ, চিকিৎসা সব তারা ফ্রি করে দিল। এতে তাদের টাকা খরচ হয়েছে। তারা চিন্তা করেছে যদি আমরা স্বাস্থ্য, শিক্ষা, সোশ্যাল সিকিউরিটি আমরা ফ্রি করে দিই, যেই জনগোষ্ঠী গড়ে উঠবে তারা উৎপাদনে আরও বেশি মনোভাব অবদান রাখতে পারবে। তারা কিন্তু পুঁজিবাদী অর্থনীতিটাকেই তারা টিকিয়ে রেখেছে ওয়েলফেয়ার সিস্টেমের মাধ্যমে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েলফেয়ারে যায়নি, কিন্তু তারা ইনিশিয়ালি মার্শাল প্ল্যানের মাধ্যমে এই কর্মসৃজন করে তারা তাদের পুঁজিবাদী অর্থনীতিকে চাঙ্গা করেছে। এবং তারা তখন অনেক শক্তিশালী হয়ে পড়ে, তারা পুঁজি রপ্তানিও করেছে বিভিন্ন দেশে। কাজেই আমাদের দেশের সরকার যদি মনে করে যে আমরা আমাদের বেসিক সমস্ত মানুষকে কাজ দিয়ে সমস্ত কর্মক্ষম জনগোষ্ঠীকে কর্মমুখর করে তুলব, তাহলে কিন্তু এখানে 3, 4, 5 বছর রাষ্ট্র থেকেই টাকা খরচ করতে হবে। কিন্তু তারপরে যে আমাদের যে উন্নতিটা হবে সেটা কিন্তু কেউ আমাদের পিছিয়ে রাখতে পারবে। দেখুন দক্ষিণ কোরিয়া, পুঁজিবাদী সিস্টেমে কিন্তু তারা রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে কল কারখানা কাজ সৃজন করে শুধু তাদেরই উন্নত করেছে তাই না, তারা আমাদের মতো দেশ থেকে অনেক শ্রমিক নিয়ে গেছে। কাজেই এটা কোনো ক্লাসিক্যাল কথা না যে আমাদের ব্যবসায়ীরা বা যারা বেসরকারি উদ্যোক্তা তারা ইনভেস্ট করবে, এখানেই হবে, এটা সম্ভব না। আমাদের মতো একটা দুর্বল পুঁজিবাদী রাষ্ট্রে আরও সম্ভব না। এখানে রাষ্ট্রকেই প্রথমে, যদি আমি সমাজতান্ত্রিকটা বাদে দিলাম, আমি সমাজতন্ত্রের পক্ষের লোক, কিন্তু যদি আপনি প্রচলিত পুঁজিবাদী পন্থায়ও যদি এই রাষ্ট্রটাকে একটা মানে ভায়াবল রাষ্ট্র করতে চান, তাহলে এই রাষ্ট্রীয় উদ্যোগে এই সমস্ত কর্ম উদ্যোগ সৃজন করতে হবে একটা লেভেল পর্যন্ত করে। তারপর আপনি ধীরে ধীরে আপনি এখানে রিফর্ম করে যেন মানুষ নিজেরা ব্যক্তিগত উদ্যোগে, ছোটো ছোটো কারখানা মালিক, মাঝারি ভারী শিল্প ব্যক্তিগত উদ্যোগে যেতে পারে। আমি সেই বিষয়ে করে গোড়ামি পক্ষে আমিও না। সেটা না করলে আপনি যদি প্রচলিত পন্থায় ছেড়ে দেন, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট বন্ধ করার করতে পারবে না। কারণ ওই লুটপাটকারী শক্তি, তাতে কোনো দল নাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা জাসদ না। তারা তাদের স্বার্থে যেভাবে সেলিম ভাই বলেছে যে আমলাতন্ত্র এবং এই নেক্সাস, এটাকে ভাঙতে পারবেন না আপনি। জনগণের কর্মোদ্যোগ সৃজন করা ছাড়া এই যে উপরিকাঠামোতে বসে আছে লুটেরা গোষ্ঠী, যারা নিজের দেশের স্বার্থের পরিবর্তে বিদেশের স্বার্থ দেখে এবং দেশের জনগণের কী হোক তারা পরোয়া করে না, তাহলে সাধারণ জনগণকে তাদের কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে, তাদের শ্রমের বিনিময়ে সম্পদটা আসতে হবে। তাহলে একটা নতুন উদ্যোক্তা শ্রেণী, নতুন একটা মানে আমরা দেখতে পাবো, সৃজন হব। সেটা কিন্তু বর্তমান এই পুঁজিবাদী কাঠামো রেখেই জনকল্যাণ, এবং জনাব তারেক রহমান তিনি বলেছেন কয়েকবার যে আমরা একটা জনকল্যাণ ধর্মী রাষ্ট্র গড়ে তুলতে চাই। আমাদের বাংলাদেশ জাসদের সাথে এখানে কোনো
বক্তব্যের পার্থক্য না, কিন্তু পথ এবং পদ্ধতিতে গুরুতর পার্থক্য আছে। তিনি চাচ্ছেন যে বর্তমান লুটেরা সিস্টেমের গায়ে হাত না দিয়ে তাদের গায়ে হাত বুলিয়ে কোনোভাবে করা যায় কিনা, যেই ভুলটা বঙ্গবন্ধুও করেছিলেন স্বাধীনতার পরে, এবং একই ভুল এবং ইচ্ছাকৃত অনেকের, আমি জানি না তারেক রহমান সাহেব ইচ্ছাকৃত কিনা, তিনি দীর্ঘদিন ব্রিটেনে ছিলেন, ব্রিটেনের পদ্ধতি তিনি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তার পরিবারের সদস্যরা এটা দেখেছেন। আমি আশা করি তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেভাবে ব্রিটেন ঘুরে দাঁড়িয়েছে সেটা তিনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সেভাবে যদি তিনি করেন বাংলাদেশের প্রেক্ষিতে, আমার মনে হয় বাংলাদেশে আরও কম সময় লাগবে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেনের যে ধ্বংসস্তূপ ছিল, বাংলাদেশ অন্তত সেই জায়গায় নেই, তার চেয়ে একটু অনেকটা এগিয়ে আছে। সেলিম, না আমি মোশাররফের সাথে একবার দ্বিমত করছি না। আমি যতটুকু বুঝতে পারছি যে ঠিক সরকারও এই ধরনের একটা চিন্তাভাবনা করছেন। সরকার কর্মসংস্থানের ব্যাপারে সরকার আপনার বিভিন্নভাবে, বিশেষ করে মানে ব্যাপক স্বাস্থ্যকর্মী নিয়োগ করা, তারপরে প্রত্যেকটা মানে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যকর্মী নিয়োগ করে স্বাস্থ্যকর্মীদের হাতে স্বল্প ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আপনার গ্রামের স্বাস্থ্যসেবা উন্নয়ন করা এবং পাশাপাশি আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা, এগুলো চিন্তার মধ্যে আছে। আপনার সরকারি শূন্যপদ ছাড়াও আপনার সরকারি শূন্যপদগুলো পূরণ করা, পাশাপাশি আপনারা বেসরকারি উদ্যোগে যে আমাদের তো বিশেষ তৈরি পোশাক সহ আরম্ভ করে একটা মানে বিরাট একটা মানে এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে অনেকগুলো শ্রমিক কাজ করে। উত্তরবঙ্গে শ্রমিক, বিভিন্ন জায়গায় শ্রমিক, যেটা এক সময় বিভিন্নভাবে পাটকল ছিল, এক সময় যেগুলো আপনার বস্ত্রকল ছিল, যেগুলো সরকারি উদ্যোগে আমরা দেখতাম তেজগাঁও, টঙ্গী, আদমজি, সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার এগুলো স্থান দখল করে নিয়েছে আপনার আমাদের তৈরি পোশাক। তৈরি পোশাকের বাজার এখনও ঠিক আছে, আমাদের যে তৈরি পোশাকের যে আমাদের সম্ভাবনা সেটা এখনও ঠিক আছে। এর পাশাপাশি অন্যান্যভাবেও আমরা ধরেন শ্রমশক্তি রপ্তানি করার বিষয়েও আপনার সরকারের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগী ভূমিকা পালন করছে। সারা বিশ্বেই আপনার শ্রমিক সংকট এবং শ্রমিকদেরকে সেইভাবে আপনারা কাজে লাগানোর চিন্তা করছে। আমরাও মনে করি যে আপনারা যে গ্রামীণ অর্থনৈতিক কাঠামো যদি আমরা আবার পুনরায় মানে ব্যাপকভাবে আমরা গ্রামীণ অর্থনীতিকে আমরা চাঙ্গা করতে পারি, তাহলে গ্রাম থেকে শহরে এসে আপনার কর্মসংস্থানের জন্য যারা অবস্থান নিচ্ছে তাদের যদি আমরা গতিটাকে স্লট করতে পারি এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গার মাধ্যমে যদি আমরা কৃষির একটা পরিবর্তন আনতে পারি, সেইভাবেও সরকারি চিন্তাভাবনা আছে, আমি দেখছি সেভাবে কাজ করছে। তো সর্বোপরি আসলে একটা ভঙ্গুর অর্থনীতির নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে যুদ্ধ সরকারকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে, আর্থিক একটা সংকট সেটা আমরা উপলব্ধি করতে পারছি। তার মধ্য দিয়ে আপনার উন্নয়নের ব্যাপারে বিগত সরকারের আমলে যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অহেতুকভাবে বিলম্ব করে এটার মানে খরচের মাত্রা বৃদ্ধির পরিমাণ ছিল অনেক বেশি। যে কোনো উন্নয়ন প্রকল্প 2 বা 3 বা 4 বার পর্যন্ত সময় বৃদ্ধি করা এবং আপনার এটার কাজ যথাসময় শেষ না করে এটার মানে শুধুমাত্র এটার মূল্য বৃদ্ধির যেটা চক্রে ছিল, সেখান থেকে কিন্তু সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে। আমরা কয়েকদিন আগে দেখলাম যে খুলনার মানে ডকইয়ার্ডের একটা প্রকল্প, এটার মেয়াদ বৃদ্ধি করার ব্যাপারে যখন সিদ্ধান্ত এসছে এবং মূল্য বৃদ্ধি করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে এটার সাথে দ্বিমত পোষণ করেছে এবং সেটা কী কারণে এটার প্রকল্প যথাসময় শেষ হয়নি এবং মূল্য বৃদ্ধির ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা কোয়ারি করা হচ্ছে। আমি মনে করি সর্বত্র যদি আমরা জবাবদিহিতা করতে পারি। এই যে বাজেটের সময় আমরা বলেছি যে বাজেট এটা বেশ একটা উচ্চাকাঙ্ক্ষী বাজেট, তবে উচ্চাকাঙ্ক্ষী বাজেট হলো এটা বাস্তবায়নযোগ্য বাজেট। সেখানে যদি আপনার সরকারি মানে অহেতুক প্রকল্প হাতে না নেয়, যেটা কোনো প্রয়োজন নেই, কর্ণফুলী টানেলের মতো প্রকল্প, পায়রা বন্দরের মতো প্রকল্প, এই প্রকল্পগুলো না নিয়ে যদি মানে একদম জনগুরুত্বসম্পন্ন প্রকল্পগুলো হাতে নেওয়া হয়, প্রকল্পের ব্যয় যদি আপনার বাস্তবসম্মত হয়, প্রকল্পের সময় এবং ব্যয় বৃদ্ধি না করা হয়, তাহলে অর্থনীতিও ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে। আমরা এটা দেখছি বিগত 6 মাসে অন্তত একটা কথা বলতে পারবো যে ব্যাংকিং খাতে যে একটা অবাধ একটা লুটপাট ছিল, ব্যাংক ঋণের যে একটা অপব্যবহার ছিল, সেটা লাগামটা টেনে ধরা হয়েছে। আপনার ব্যাংকিং খাতে কিন্তু এখন একটা জবাবদিহিতার সৃষ্টি করা হয়েছে। আগে আমরা দেখেছি যে কোনো বড় শিল্পগোষ্ঠী তাদের কাজের লোকের নামে, তাদের চাকর বাকরের নামে লোন নিত হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা, এবং সেটা পাচার হতো। সেটা বন্ধ হওয়াতে এখন অর্থনীতির একটা সুবাতাস আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ব্যাংকের যেই একটা অনিয়ম অব্যবস্থাপনা সেটাও একটু মানে দূর হয়েছে এবং সেক্ষেত্রে অর্থনীতিকে যদি আমরা লাগাম টেনে ধরতে পারি এবং আপনার এই বর্তমানে যেগুলো অনেকগুলো আপনার কলকারখানা যারা ঋণ খেলাপি আছেন, যেসব ঋণ খেলাপি ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক ঋণ খেলাপি হয়ে আছেন, যেটা আপনার অর্থনীতিতে প্রতিদিন
আপনার এটার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সেখান থেকে যদি কেউ মানে এককালীন তার মানে ঋণ দিয়ে চলে যেতে চান অথবা এককালীন ঋণ মুক্ত হতে চান, সেই একটা সুযোগ সরকার দিয়েছে। সেটা এবার 31শে ডিসেম্বর পর্যন্ত, আমরা এটাকে 30শে জুন পর্যন্ত বৃদ্ধি করার জন্য আমরা বলেছি এবং সরকারের পক্ষ থেকে সেইভাবে শোনা হবে বলে আমাদেরকে তা মানে আশ্বস্ত করা হয়েছে। এছাড়া আপনার এই যে আমাদের সুদের হার আপনাদের যে কোনো বিনিয়োগকারীর জন্য এটা কোনো স্বস্তিদায়ক সুদের হার না। বাংলাদেশের মতো দেশে 15-16% সুদ দিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করাটা অত্যন্ত কঠিন। পৃথিবীর সবচেয়ে বেশি সুদ বাংলাদেশে। সুদের হার কমানোর জন্য আমাদের পক্ষ থেকে একটা প্রচেষ্টা আছে এবং আমরা আশা করি আসলে আগামী কিছুদিনের মধ্যেই আমরা আমাদের এই কর্মকাণ্ডের সুবাতাস আমরা মানে পাবো।